আলাইকুম সবাইকে, আমি জাহিদুল ইসলাম রিফাত। আজকে আমরা পড়বো এইচএসসি এর ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের তোমাদের সিলেবাসে যতগুলো অধ্যায় আছে সবগুলা একটি ভিডিওর মধ্যে শেষ করার চেষ্টা করব। তো যেহেতু 7টার মতো অধ্যায় আমরা শেষ করব, ভিডিওটি একটু বড় হতে পারে, তবুও ধৈর্য সহকারে দেখতে হবে। আর এই ক্লাসটি দেখার পর তোমরা যদি বিগত সালে এমসিকিউ এবং সৃজনশীলগুলো একবার দেখে ফেলো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। তো তাহলে শুরু করা যাক। দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা বোঝার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে ব্যাংক জিনিসটা কি, বা ব্যাংক বলতে কি বোঝায়। ব্যাংক মূলত ঋণের ব্যবসা করে। কিভাবে ঋণের ব্যবসা করে? আমাদের থেকে, অর্থাৎ আমানতকারী থেকে বা জনগণ থেকে অলসত্বগুলো সে কালেক্ট করে। হ্যাঁ, মানুষ ব্যাংকে টাকা রাখে কেন? নিরাপত্তার জন্য, এবং যে বিনিয়োগের উদ্দেশ্যে টাকা রাখে। তো মানুষ ব্যাংক কি করে? মানুষদের মানে আমানতকারী থেকে বা মানুষদের থেকে টাকা কালেক্ট করে জমা করে। এবং কিছু ব্যক্তি আছে যাদের টাকার জন্য ব্যবসা করতে পারতেছে না, তাদেরকে কি করে? ঋণ দেয়। তাহলে ব্যাংক মূলত কিসের ব্যবসা করে? ঋণের ব্যবসা করে। হ্যাঁ, ব্যাংকের মূল আয়ের উৎস হচ্ছে জনগণকে ঋণ প্রদান করে যেই টাকা ইনকাম করে বা ঋণের সুদ, এটা হচ্ছে তার মূলত আয়। আচ্ছা, তাহলে ব্যাংক কি? ব্যাংক মূলত হচ্ছে জনগণ থেকে টাকা নিয়ে এই আবার জনগণকে সেম টাকা ঋণ দেয়, আর ঋণের মাধ্যমে যে টাকাগুলো পায়, ঋণের সুদ, এটা হচ্ছে তার আয়। তাহলে সে একটা ঋণের ব্যবসায়ী। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে আসতে পারে যে ব্যাংক শব্দের উৎপত্তি কোথা থেকে? ব্যাংক শব্দের উৎপত্তি হচ্ছে ল্যাটিন বা ইউরোপীয় বিভিন্ন দেশের আঞ্চলিক শব্দ থেকে। আচ্ছা, এখানে অনেকগুলো শব্দ আছে, যেমন জার্মান, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক শব্দটির উৎপত্তি হচ্ছে জার্মান শব্দ BANKE, ব্যাংক, এটা হচ্ছে জার্মান শব্দ। আর ইতালি শব্দটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমাদেরকে বলতে পারে কোন ইতালীয় শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি? ব্যাংকো থেকে। কেমন? আচ্ছা, আর ব্যাংক মূলত কিসের ব্যবসা করে? ঋণের ব্যবসা করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদেরকে যদি বইয়ের সংজ্ঞা দিতে হয়, তাহলে আমরা বলবো যে ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যা বিভিন্ন আমানতকারীর নিকট হতে আমানত সংগ্রহ করে। আমাদের থেকে যে টাকাগুলো সংগ্রহ করে এটাকে বলতেছে আমানত। কেমন? আমানত সংগ্রহ করে আবার সেম টাকা ঋণ হিসাবে জনগণকে সরবরাহ করে, আর এর মাধ্যমে যে ঋণের সুদটা পায় এটা হচ্ছে যে তার আয়। আচ্ছা, তাহলে বলা যায় ব্যাংক একটা আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান, এটা সত্য। তারপর ব্যাংক আমানত হিসাবে অর্থ সংগ্রহ এবং তার নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা করে। মূলত মানুষ ব্যাংকে টাকা জমা রাখে একটাই কারণে, যাতে করে টাকাটা সেফ থাকে। আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন আমানত সংগ্রহ করে, ঋণ দান করে, বাট্টাকরণ করে, এগুলো। কেমন? আচ্ছা, এখন কথা হচ্ছে ব্যাংকের গুরুত্ব কি? ব্যাংকের বিভিন্ন গুরুত্ব রয়েছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বৈদেশিক। অভ্যন্তরীণ কি কি? অভ্যন্তরীণ বাণিজ্যে মূলধন গঠন। মূলধন গঠন বলতে কি বোঝায়? বিভিন্ন ব্যক্তি কিন্তু টাকার জন্য ব্যবসা করতে পারতেছে না, তো আমাদের অলস অর্থগুলা আরেকজনকে মূলধন হিসেবে সে সরবরাহ করে। তারপর হচ্ছে ঋণপত্র বিক্রয়, অর্থের নিরাপত্তা সংরক্ষণ, অর্থ স্থানান্তর। যেমন আমরা লেনদেন করতেছি ঢাকা কোনো প্রতিষ্ঠানের সাথে, তো টাকাগুলা দিয়ে আসাতে একটা ঝামেলা, তো আমরা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে টাকাগুলা পাঠাতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে বৃহৎ উৎপাদন সহায়তা, তথ্য সরবরাহ, প্রতিনিধিত্ব ইত্যাদি। কেমন? আচ্ছা, এখন ব্যাংকের যে আধুনিক বা প্রাচীনকালে ব্যাংকিং কেমন ছিল, মধ্যযুগে কেমন ছিল, আধুনিক যুগে কেমন ছিল, হ্যাঁ, এগুলো শিখতে হবে। মূলত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা হচ্ছে থিওরি টাইপের, বেশিরভাগ হচ্ছে মুখস্থ। যেমন আসতে পারে হচ্ছে উপমহাদেশের প্রথম ব্যাংক কোনটি, প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি, পৃথিবীর প্রথম ব্যাংক কোনটি, এরকম প্রশ্নগুলো এখান থেকে বেশি আসে। আচ্ছা, আর ব্যাংক মূলত কারা উৎপত্তি, বা ব্যাংকের উৎপত্তি কোথায় থেকে? এটা হচ্ছে মূলত স্বর্ণকার, মহাজন বা ব্যবসায়ী শ্রেণী থেকে ব্যাংকটা উৎপত্তি, বা ব্যাংক থেকে আসছে, এটা উৎপত্তি হচ্ছে যে কারা উৎপত্তি করছে? স্বর্ণকার, তারপর মহাজন বা ব্যবসায়ী জনগোষ্ঠী। কেমন? আচ্ছা, এখানে আরো আসতে পারে যে বাংলাদেশে বর্তমানে তালিকাভুক্ত ব্যাংক কয়টি আছে? যদিও 60টি আমি যে বই থেকে বলতেছি, তবে এটা সবসময় কিন্তু চেঞ্জ হয়। এই জন্য তোমরা অবশ্যই এটা বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট আছে, এখান থেকে তোমাদেরকে যে দেখে নিতে হবে, যেহেতু এই তথ্যটা সবসময় পরিবর্তন হয়। আর বাংলাদেশে সরকারি বাণিজ্যিক ব্যাংক আছে 6টি, বিশেষায়িত ব্যাংক আছে 3টি। আচ্ছা, এগুলো তোমরা একটু বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট আছে ওটা থেকে একটু দেখে নিবে। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেগুলো পরীক্ষা বেশি আসে, বিশ্বের প্রথম ব্যাংক হচ্ছে শান্তি ব্যাংক। কেমন? চীনের।
আর বিশ্বের প্রথম সরকারি ব্যাংক হচ্ছে ব্যাংক অফ ভেনিস, ইতালি। আর বিশ্বের প্রথম সাংগঠনিক ব্যাংক যদি বলে ব্যাংক অফ বার্সেলোনা। এগুলো একটু চেঞ্জ হলে কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে, সেজন্য একটু ভালো করে দেখে নিতে হবে। আর ভারতীয় উপমহাদেশের প্রথম বাণিজ্যিক ব্যাংক হচ্ছে হিন্দুস্তান ব্যাংক, কেমন? আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তো বাংলাদেশ ব্যাংক, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, তারপর হচ্ছে যে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কিন্তু কেবি ব্যাংক, এটাও মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, তারপর হচ্ছে যে এখান থেকে এই যে কোন ব্যাংক প্রথম বাংলাদেশের প্রথম ব্যাংক, প্রথম বেসরকারি ব্যাংক, বিশ্বের প্রথম ব্যাংক, বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, এগুলো একটু দেখে নিতে হবে। আর ব্যাসেল 1 2 টা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, ব্যাংকিং ব্যবসার মূলনীতি এগুলো আমি একটু বুঝাই দিই। সচ্ছলতার নীতি, অবশ্যই টাকা পয়সা থাকতে হবে, নাহলে ব্যাংকিং সেক্টর সে কিভাবে সামলাবে? সততা বা বিশ্বস্ততা থাকবে, আমার গ্রাহককে যদি টাকা মারি দিই আমি, তাহলে তো হবে না। প্রচার নীতি থাকতে হবে, মানে জনগণকে জানাতে হবে। অবস্থান নীতি, সংরক্ষণ নীতি, ব্যবস্থাপনার নীতি, তারপর দেশের অর্থনৈতিক উন্নয়নের নীতি, নিরাপত্তার নীতি, দক্ষতার নীতি, সেবার নীতি, ঋণদান নীতি, বিশেষায়নের নীতি, বিনিয়োগ নীতি, সুনামের নীতি, তারল্য নীতি, মিতব্যয়িতার নীতি, জমা সংগ্রহ নীতি, গোপনীয়তার নীতি, সুদ ও মুনাফার নীতি। এখানে 19-20টার মতো নীতি নিচ্ছে, সবগুলো বোঝানো তো সম্ভব না, আমাদের টাইম কভার করবে না, তবু একটা দুটো বলি। যেমন গোপনীয়তার নীতি, আমরা যদি আমাদের আব্বু আম্মুদের অ্যাকাউন্টে যদি জিজ্ঞেস করি, ব্যাংকে যে ব্যাংকার আছে ওনাকে জিজ্ঞেস করি আম্মু এই অ্যাকাউন্টে কত টাকা আছে, তখন দেখবা যে আমাদেরকে বলবে না। হ্যাঁ, কারণ সে যখন জানতে চাবে যে অ্যাকাউন্টটা কার নামে, যখন বলবো যে আমাদের নামে না, তখন সাধারণত এই কত অ্যামাউন্ট আছে এটা বলতে চায় না। কেন? কারণ ব্যাংক তার গ্রাহকের গোপনীয়তা রক্ষা করে। কারণ কোনো তথ্য ব্যাংক অন্য গ্রাহককে, মানে যার অ্যাকাউন্ট তার সে ছাড়া অন্য কাউকে এটা বলতে চায় না। আচ্ছা, আমরা এই অধ্যায় নিয়ে, এই অধ্যায়ে আবার ব্যাংকে কিছু শ্রেণী বিভাগ আছে, যেমন মালিকানা ভিত্তিতে ব্যাংক হতে পারে সরকারি ব্যাংক, বাণিজ্য বেসরকারি ব্যাংক। যদি 51% এর বেশি ভাগ শেয়ারের মালিক যদি সরকার হয় তাহলে বলবো যে এটা সরকারি ব্যাংক, আর যদি বেসরকারি হয় তাহলে বেসরকারি ব্যাংক। কেমন? তারপর সংগঠনের ভিত্তিতে ব্যাংক আছে একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। যেমন বাংলাদেশে কোন ব্যাংক কার্যক্রম আছে? শাখা ব্যাংকিং। কেমন? বাংলাদেশে কোনো একক ব্যাংকিং নাই, একক ব্যাংকিং আমাদের দেশে প্রচলিত নাই। আর তালিকা ভিত্তিতে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক, একটা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। আচ্ছা, এছাড়াও অনেক ব্যাংক আছে, কেন্দ্রীয়, বাণিজ্যিক, বিশেষায়িত, মিশ্র, সমবায়, এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যে জিনিসটা, যেমন কোন ব্যাংক যদি অন্য ব্যাংকের 51% এর বেশিরভাগ শেয়ারের মালিক হয়, তাই তখন ওটাকে বলবো যে আমরা হোল্ডিং ব্যাংক। আর যাদেরকে কিনে নিতেছে বা যাদেরকে সে আন্ডারে রাখতেছে তারা হচ্ছে সাবসিডিয়ারি ব্যাংক। এই জিনিসটা একটু দেখতে হবে। আর স্বায়ত্তশাসিত কয়েকটা ব্যাংক আছে, যেমন দেশীয় ব্যাংক, গোষ্ঠী ব্যাংক, এগুলো একটু দেখতে হবে আমাদেরকে। আর কেন্দ্রীয় ব্যাংক, অনেকে মনে করে যে কেন্দ্রীয় ব্যাংকে কোনো শাখা নাই। কেন্দ্রীয় ব্যাংক নিয়ে যদি আমরা দ্বিতীয় অধ্যায় পুরোটাই কেন্দ্রীয় ব্যাংক নিয়ে শিখবো, তবু একটু বলে দিই, যেই ব্যাংক হচ্ছে অন্য ব্যাংকের অভিভাবকের কাজ করে বা অন্য ব্যাংকিং পুরো সেক্টরটাই যে সামলায়, ওটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, এই কেন্দ্রীয় ব্যাংকের শাখা আছে, শাখা হেড অফিস একটি এবং এছাড়াও শাখা হচ্ছে 9টি, তাহলে টোটাল শাখা হচ্ছে 10টি, আর সর্বশেষ শাখা হচ্ছে ময়মনসিংহ। কেমন? আর বাণিজ্যিক ব্যাংক হচ্ছে আচ্ছা, তাহলে কেন্দ্রীয় ব্যাংক তো গেল। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু একটি, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক একটি, বাংলাদেশ ব্যাংক। আর নোট বা মুদ্রা প্রচলন করতে পারে শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকে। আচ্ছা, তারপর হচ্ছে যে সাংগঠনিক ব্যাংক, শাখা, সেন্ট্রাল ব্যাংক, এগুলো একটু পড়তে হবে আমাদেরকে। আচ্ছা, এই প্রথম অধ্যায় থেকে আমাদেরকে আর তেমন কিছু জানা নাই, তবে আমাদেরকে যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হয়। কেওয়াইসি ফর্ম মূলত কি? নো ইওর কাস্টমার। যখন আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে দেয়, ওই ফর্মটার নাম হচ্ছে কেওয়াইসি ফর্ম। ওখানে আমাদের নাম বা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যে উল্লেখযোগ্য ডকুমেন্ট দরকার, ওইগুলা ফিল আপ করতে হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হবে, গার্নিশিং অর্ডার। মানে যখন আমাদের নামে কোনো মামলা মোকদ্দমা হয়, তখন আদালত আমাদের অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে, মানে টাকা জমা বা উত্তোলনের উপর একটা নিষেধাজ্ঞা জারি করতে পারে, ওটাকে বলে যে গার্নিশিং অর্ডার। আচ্ছা, প্রথম অধ্যায় নিয়ে আমাদের আর তেমন কিছু না জানলেও চলবে, জাস্ট এখান থেকে মুখস্থ টাইপের কোন পৃথিবীর প্রথম ব্যাংক বা বিভিন্ন সাল তাল রিলেটেড এরকম আসতে পারে। তো প্রথম অধ্যায়ে তেমন বোঝানোর টপিক খুবই কম, সেহেতু আমরা পুরো অধ্যায় বিগত সালে যে এমসিকিউ গুলো আসছে এটা হচ্ছে তোমাদের সাজেশন।
আমার এই ক্লাসটা মূলত সাজেশন বেস, একটা ক্লাসে সবগুলো টপিক পড়া দিব বলতে জাস্ট কোন কোন টপিকটা তোমার পড়তে হবে, কোনটা কোনটা বাদ দিতে হবে এটা বলতেছি। এখানে হচ্ছে জাস্ট বিগত সালে এমসিকিউ গুলাই তুমি ভালো করে পড়বা। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক আমরা শিখবো এখন। দ্বিতীয় অধ্যায় আমরা শিখবো এখন কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, আমরা এখন শিখবো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক বলতে কি বোঝায়? একটা দেশের অনেক ব্যাংক থাকে, তবে একটা প্রধান ব্যাংক থাকে যেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যে ওই দেশের সকল ব্যাংকিং সেক্টর পর্যালোচনা বা নিয়ন্ত্রণ করে। সকল ব্যাংকের ব্যাংকার বলা যায়, সকল ব্যাংকের বাবা বলা যায়, সকল ব্যাংকের মুরব্বী বলা যায়, বা মুদ্রা বাজারের অভিভাবক বলা যায়, মানে তার অনেকগুলা নাম। হ্যাঁ, সে কি করে? পুরো দেশের যে ব্যাংকিং সেক্টর গুলো আছে সেগুলা সে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমরা কি কেন্দ্রীয় ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করতে পারবো না? কেন্দ্রীয় ব্যাংক কি করে? বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, আর বাণিজ্যিক ব্যাংকের সাথে লেনদেন করি আমরা। তাহলে মূলত আমরা যে ব্যাংকের গুলোর সাথে লেনদেন করে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সিটি ব্যাংক, এবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এই ব্যাংকগুলো হচ্ছে মূলত বাণিজ্যিক ব্যাংক। আর এরা কি নিজেদের মতো করে নিয়ন্ত্রণ হয় না, এদেরকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক, মানে সকল ব্যাংকের মুরব্বী, অভিভাবক। এই কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে সকল ব্যাংককে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংকের পরে যদি কোনো প্রধান মানে শক্তিশালী ব্যাংক থাকে, ওটা হচ্ছে সোনালী ব্যাংক। বলতে পারো যে কেন্দ্রীয় ব্যাংকের বড় ছেলে, কেমন? ওর অনুপস্থিতিতে এই কাজগুলো সোনালী ব্যাংক করে। আচ্ছা, তাহলে সবচাইতে শক্তিশালী ব্যাংক বা সকল ব্যাংককে নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, কেমন? আচ্ছা, এখন এই কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদেরকে কি কি শিখতে হবে? আচ্ছা, তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি করে? সকল ব্যাংকিং সেক্টর পর্যালোচনা করে বা নিয়ন্ত্রণ করে। আর আমরা যে টাকা পয়সাগুলো হিসাব কিতাব বা আমাদের কাছে যে টাকা আছে বা মুদ্রা আছে, এটা একমাত্র ছাপাইতে পারে কেন্দ্রীয় ব্যাংক। অন্য কোনো ব্যাংক মুদ্রা প্রচলন করতে পারে না। একমাত্র প্রচলনকারী ক্ষমতা হচ্ছে যায় কেন্দ্রীয় ব্যাংকের। এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। নোট বা মুদ্রা প্রচলন করে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক। আর সরকারের পক্ষে কাজ করে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক, অন্য কোনো ব্যাংক কাজ করতে পারে না, কেমন? আচ্ছা, এখন কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, এটাও কিন্তু আমাদের শিখতে হবে, কেমন? আচ্ছা, এখন আমরা শুরু করি তাহলে। কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য: একক সংগঠন, একটাই সংগঠন থাকে। তারপর হচ্ছে যে উদ্দেশ্যে ভিন্নতা, এখানে অনেকগুলো উদ্দেশ্য আছে, বৈশিষ্ট্য আছে, এগুলো সবাই আমরা একবার পড়ে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানাবা, আমি উত্তর করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে পৃথিবীর সকল কেন্দ্রীয় ব্যাংকের নাম কিন্তু আমাদেরকে অবশ্যই শিখতে হবে। পৃথিবীর যতগুলা দেশ আছে সবগুলা দেশের একটা করে কেন্দ্রীয় ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমাদেরকে অবশ্যই শিখতে হবে। আমি এই অধ্যায়ে যে আমার মূল টার্গেট হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের মূল টপিকগুলা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। তো এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ। এখন কথা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বুঝো? ঋণের পরিমাণ কাম্য স্তরে রাখাই হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। সহজ করে একটা উদাহরণ দিই, যেমন প্রত্যেক কিছুর একটা লিমিটেশন থাকে, এর থেকে বেশি হলেও ভালো না, কম হলেও ভালো না। যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের মনে একটা মিড রেঞ্জ হচ্ছে 7 থাকলে ভালো, এর থেকে বেশি হলে শরীরের জন্য খারাপ, কমে গেলেও খারাপ। সেম একটা দেশে ঋণের পরিমাণ একটা নির্দিষ্ট লেভেলে রাখতে হয়, যদি এর থেকে বেশি হয়ে যায় তাও খারাপ, এর থেকে কম হয়ে গেলেও তাও খারাপ। এখন কথা হচ্ছে এই ঋণ নিয়ন্ত্রণ বা ঋণের পরিমাণ কাম্য স্তরে কে রাখে? আর রাখে হচ্ছে মুরব্বী। তার নামতেই বা এমনি মুরব্বী দিয়ে নেয়, সে পুরা মানে ঋণ নিয়ন্ত্রণটা একটা দেশে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এখন কথা হচ্ছে ভাই, ঋণ নিয়ন্ত্রণটা কিভাবে করে? কখনো সরকার আমাদেরকে কল দিয়ে বলছে আমাদের দেশের টাকার পরিমাণ শর্ট বা টাকা বেশি ছাপানো হয়ে গেছে, কিছু টাকা আমাদেরকে দিয়ে যান বা আপনারা কিছু টাকা নিয়ে যান, এরকম কখনো বলে? কখনোই বলে না। তাহলে ঋণ নিয়ন্ত্রণটা কিভাবে করে? আচ্ছা, আজকে আমরা এই জিনিসটাই শিখবো। এই অধ্যায়ের মূল টপিক হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। আচ্ছা, এটার আগে তোমাদের সবারই একটা প্রশ্ন জাগে যে আচ্ছা, সরকার তো চাইলে মানে 1-2 ঘন্টার মধ্যে কোটি কোটি টাকা ছাপাই ফেলতে পারে, আমরা একদিনে আমেরিকা হয়ে যাব, তো হতে পারে না কেন? এটা সবার মনে একটা প্রশ্ন জাগে যে আমরা একদিনে অনেকগুলো টাকা ছাপাই ফেলবো, একদিনে টাকা ছাপাই আমাদের দেশটাকে উন্নতি করে ফেলবো, এটা কি করা যায়? এটা করা যাবে না। বা করলে কি হবে? যেমন তোমরা শুনে থাকবা জিম্বাবুতে এক ট্রাক পরিমাণ টাকা নিয়ে বাজারে গেছে, কিন্তু 1 ট্রাক পরিমাণ মালামাল কিনে আনতে পারে না।
ওরা এক সকাল বা বিকালে নাস্তা করতে 1-2 লক্ষ টাকা লেগে যেত। তো এটা কেন হয়েছে? যখন আমাদের দেশে উৎপাদন হবে কম কিন্তু টাকা ছাপাবো বেশি, তখন পণ্যের দাম অতিরিক্ত মাত্রায় বাড়ে যাবে, যেটাকে আমরা বলতে পারবো যে মুদ্রাস্ফীতি। হ্যাঁ, মানে হচ্ছে যে পণ্য যদি আমরা কম উৎপাদন করি কিন্তু টাকা যদি আমরা বেশি ছাপাই, তাহলে যেটার দাম 2 টাকা ওটার দাম হয়ে যাবে 4 টাকা, যেটার দাম 4 টাকা ওটার দাম 8 টাকা হয়ে যাবে। এরকম পণ্যের দাম বেড়েই থাকবে, মানে বাড়তে থাকবে। ওটা হচ্ছে মুদ্রাস্ফীতি। একটা অতিরিক্ত পরিমাণ মুদ্রাস্ফীতি কখনো একটা দেশের জন্য ভালো না। আবার ধরো উৎপাদন করলাম বেশি কিন্তু টাকা ছাপাইলাম না, তাহলে পণ্যের দাম অনেক পরিমাণ কমে যাবে। যদি এটা বিলাসিতা, এটা জীবনে কখনো আমরা দেখি নাই, দেখবো না। মানে পণ্যের দাম, পণ্য উৎপাদন হচ্ছে বেশি কিন্তু ওই তুলনায় নোট ছাপানো হচ্ছে কম, তখন এটাকে বলা হচ্ছে মুদ্রা সংকোচন। যদি এটা আমরা কখনো দেখবো না। আচ্ছা, তাহলে মুদ্রাস্ফীতিও ভালো না, মুদ্রা সংকোচনও ভালো না। এজন্য আমাদেরকে একটা লেভেলে রাখতে হবে। এই লেভেলে রাখাকে বলা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। আশা করি ঋণ নিয়ন্ত্রণটা বুঝছো। এখন আমরা শিখবো ঋণ নিয়ন্ত্রণে কি কি স্টেপ ফলো করা হয়। ঋণ নিয়ন্ত্রণে সংখ্যাত্মক বা সাধারণ 3টি পদ্ধতি আছে। এই তিনটি থেকে যে তোমাদের সৃজনশীল আসবে 100% শিওর, এমসিকিউ তে আসবে। আচ্ছা, সাধারণ বা সংখ্যাত্মক 3টি পদ্ধতি কি কি? আচ্ছা, প্রথমে আমরা শিখবো সংখ্যাত্মক 3টি পদ্ধতি। প্রথম পদ্ধতির নাম হচ্ছে ব্যাংক হার নীতি, ব্যাংক হার। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে খোলা বাজার নীতি, খোলা বাজার নীতি। তৃতীয় পদ্ধতির নাম হচ্ছে জমার হার পরিবর্তন, জমার হার পরিবর্তন। এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ বলতে অনেক বেশি। আচ্ছা, ব্যাংক হার নীতি। ব্যাংক হার নীতি কি বোঝায়? আচ্ছা, আমাদের কেন্দ্রীয় ব্যাংকের মূল টার্গেট হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা। মানে দেশে যখন অনেক পরিমাণ মানুষের কাছে টাকা চলে যায় বা জিনিসপত্রের দাম বাড়তে থাকে, মানে মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন এই 3টা স্টেপের মধ্যে যে কোনো একটা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণটা করে থাকে। প্রথমে আমরা শিখবো ব্যাংক হার নীতি। আচ্ছা, বলো তো প্রত্যেক ব্যাংকের ব্যাংকার কে? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ধরো বাংলাদেশে যতগুলা বাণিজ্যিক ব্যাংক আছে সবগুলাকে ঋণ দিতেছে, ভালো কথা। তো এই যে ধরো একটা এ ব্যাংক, একটা বি ব্যাংক, একটা সি, একটা ডি, হ্যাঁ, আমরা তো এদের থেকে ঋণটা নিয়ে থাকি, ঠিক না? কখনো তো কেন্দ্রীয় ব্যাংক থেকে আমরা ঋণ নিতে পারি না, ঠিক তো? আচ্ছা, ধরো আমরা বি ব্যাংক থেকে ঋণটা নিতেছি। আচ্ছা, এখন বি ব্যাংক কার থেকে ঋণ নিতেছে? কেন্দ্রীয় ব্যাংক থেকে। আচ্ছা, ধরো বি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতেছে 5% সুদে। বি ব্যাংক কি আমাকে জীবনে 5% বা তার থেকে নিচে কম সুদে কি ঋণ দিবে? দিবে না। খুবই গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু কি অধ্যায়ের মূল থিম। বাকিগুলো তো তুমি মুখস্থ পারবে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, এই জায়গাটা তুমি মুখস্থ করে পারবা না। ভালো করে দেখো, তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে বি ব্যাংক ঋণ নিতেছে 5% সুদে, তাহলে নিশ্চয়ই বি ব্যাংক আমাকে ঋণ দিবে কত পার্সেন্ট? নিম্নে 10%। তাহলে সে ওই 5% প্রফিট করতে পারবে। আচ্ছা, এখন সরকার চাইতেছে যে জনগণ থেকে টাকা কিছু কমাই ফেলি, যেহেতু জনগণের হাতে আছে, অনেক পরিমাণ জনগণের কাছে টাকা হয়ে গেছে, মুদ্রাস্ফীতি হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ে যাইতেছে, তাহলে আমরা কি করব? টাকা কিছু কমাই ফেলবা, টাকা কিছু কমাই ফেলবো। কিভাবে? বাংলাদেশ ব্যাংক বলবো যে আমি এখন থেকে তোকে ঋণ দিব 10% সুদে। তো এই বি ব্যাংক আমাদেরকে কি আর 10% সুদে দিবে? ও বললো যে না, আমি তো ওদেরকে এখন থেকে ঋণ দিব 15% সুদে। তাহলে আমরা জনগণ দেখতেছি যে ঋণের সুদের হার বাড়ে গেছে, তখন যারা আগে থেকে ঋণ নিছে এই টাকাগুলো বসে রাখি তো লাভ নাই, ঋণ পরিশোধ করার চেষ্টা করবে। কেন? সুদের হার অনেক বাড়ে গেছে। তখন আমরা বলবো যে না, টাকা আমি আর ঋণ নেওয়ার দরকার নাই, আমি বি ব্যাংকে পরিশোধ করব। বি ব্যাংকও কি টাকাগুলো নিয়ে বসে থাকবে? থাকবে না তো, সে চেষ্টা করবে যে বাংলাদেশ ব্যাংকে টাকাটা পরিশোধ করে দিতে। তাহলে যখন সুদের পরিমাণ বাড়াই ফেলে তখন জনগণ স্বাভাবিক অর্থে ঋণ পরিশোধ করার চেষ্টা করে, আর ওই ব্যাংকগুলোয়, বাণিজ্যিক ব্যাংকগুলো তখন কি করে? বাংলাদেশ ব্যাংকে ঋণ পরিশোধ করে ফেলার চেষ্টা করে। এই স্টেপটার মাধ্যমে ব্যাংক হার নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কি করে? ঋণ নিয়ন্ত্রণ করে। ব্যাংক হার যখন বাড়ে তখন বাজারে ঋণের পরিমাণ কমে যায়। কেন কমে যায়? ব্যাংক হার যখন বাড়াই ফেলে 5% থেকে 10%, তখন এইটা বাড়াই ফেলছে আরো বেশি, তখন জনগণ কি করে? ঋণ পরিশোধ করার চেষ্টা করে, ঠিক তো? তাহলে ব্যাংক হার বাড়লে ঋণের পরিমাণ কমে,
আবার যখন দেখতেছে যে বা কেউ ঋণ নিতেছে না বা সবাই পরিশোধ করে ফেলতেছে, তখন মানে টাকা অনেক মুদ্রাস্ফীতি কমে গেছে, তখন ব্যাংক কি করে, বাংলাদেশ ব্যাংক বলে যে না এখন থেকে 3% সুদে দিলাম তোদেরকে ঋণ। তখন বাণিজ্যিক ব্যাংক আমাদের আচ্ছা 3% দিতে আমরা 6% দিই, তাহলে তো ওর মোটামুটি প্রফিট থাকলো। তাহলে কোথায় 15%, কোথায় 6%, তাহলে আবার সবাই ঋণ নেওয়ার চেষ্টা করে। তো এভাবে ব্যাংক হার নীতির মাধ্যমে কি করে, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আশা করি বুঝছো। তবু বুঝতে অসুবিধা হলে ভিডিওটা আবার একবার টেনে দেখো। হ্যাঁ, আশা করি বুঝে যাবে। এরপর আমরা শিখবো খোলা বাজার নীতি। খোলা বাজার নীতি বলতে কি বোঝায়? আচ্ছা, এখানে সেম ভাবে বাংলাদেশ ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে কিছু শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলা বিক্রি করে। শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। আচ্ছা, এখানে কি কেউ লিখছে? ঋণপত্র, শেয়ার, বিনিময় বিল ইত্যাদি বিক্রি করে। আচ্ছা, বিক্রি করলো। এখন এটার সাথে কেন ঋণ নিয়ন্ত্রণে কি সম্পর্ক, ভালো করে খেয়াল করো। প্রথমে বললো যে আচ্ছা আমরা লাভ দিব 10%, সবাই কিনলো, আচ্ছা টাকা মানে বিনিয়োগ করি, এক প্রকার বিনিয়োগের মতো। মানে জনগণ কি করলো, কেন্দ্রীয় ব্যাংক থেকে বা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে এই যে কেন্দ্রীয় ব্যাংকের শেয়ার, বিনিময় বিল কিনলো, ঠিক আছে। আচ্ছা, এখন সবাই কেনার কারণে কেন্দ্রীয় ব্যাংকের আলটিমেট উদ্দেশ্য কি ছিল, জনগণ থেকে টাকাটা আটকাই ফেলা। মানে জনগণ থেকে টাকা আটকাই ফেললে দেশের টাকা পরিমাণ কমবে, মুদ্রাস্ফীতি কমবে। আচ্ছা, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে টাকার পরিমাণ কমাইতে হবে। হ্যাঁ, মুদ্রাস্ফীতি কখন হয়, যখন পণ্য থেকে টাকা বেশি হয়ে যায়, উৎপাদন থেকে টাকা বেশি হয়ে যায়, তখন পণ্যের দাম বেড়ে যায়। হ্যাঁ, তখন এটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। তো সরকার কি চাচ্ছে, এই টাকার ফ্লোটা কমাই ফেলতে চাচ্ছে, তখন যে লেভেলে হয় মুদ্রাস্ফীতিটা কমে যাবে। তো সরকার কি করে, এখানে শেয়ার, তারপর হচ্ছে বিনিময় বিল এগুলো বিক্রি করে। তো জনগণ কিনে, তো কেনার ফলে একটা পত্র পায় জনগণ, আর বিনিময় টাকাটা কার কাছে যাচ্ছে? বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক। আলটিমেটলি কি হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে টাকাটা আটকে যান না, আমাদের তোমার আমার কাছে আর কি থাকে, একটা পত্র থাকে, এটা দিতে আর কোনো লেনদেন করতে পারবে না। তো এইভাবে কেন্দ্রীয় ব্যাংক কি করে, ঋণ নিয়ন্ত্রণ মানে টাকাটা আটকায় ফেলে, নিজেদের কাছে আবদ্ধ করে ফেলে। আবার যখন দেখতেছে না ঋণ তো অনেক পরিমাণ কমে ফেলছে, এখন কি করা, টাকা ছাড়ে দিতে হবে, তখন কি করে, না আমি আর 10% সুদ দিব না, আমি দিব যে 5%। তারা বলে যে দূর এত কম সুদে আমি কেন বিনিয়োগ করবো, আমি টাকা তুলে ফেলি। তখন কি করে, এই নোটটা ভাঙিয়ে ফেলে, এই নোটটা ভাঙিয়ে ফেলি, খোলা বাজার থেকে কি করে, টাকাটা আবার কালেক্ট করে ফেলে। তো এইভাবে কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে, ফ্লোটা বাড়ায় ফেলতে পারে, কমায় ফেলতে পারে। হ্যাঁ, মানে কেন্দ্রীয় ব্যাংক এটা তখন দেখে যে যদি দেশে মানে মুদ্রাস্ফীতি বাড়ে যায়, তখন সে কি করে, টাকা ফ্লোটা নিজের কাছে নিয়ে নেয়। আবার দেখে যে না অনেক পরিমাণ টাকা সংগ্রহ হয়েছে, এখন দেখতেছে যে মুদ্রাস্ফীতি তেমন নাই, তখন আবার ফ্লোটা ছাড়ে দেয়। কেমন? আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে জমা নেওয়ার পরিবর্তন নীতি। ধরো বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ জমার হার রাখতে বলে, এত পরিমাণ টাকা তুই আমাদের কাছে রাখবি। ধর আগে বললো যে তুই আগে 10% টাকা, ধরো 100 কোটির মধ্যে বা ধরো 10 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা আমার কাছে রাখতে হবে, বাকি 9 কোটি টাকা তুই ঋণ দিতে পারবি। তাহলে ধরো 10% মানে কি 100 টাকার 10 টাকা সে কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখতেছে, তাহলে আর ঋণ দিতে পারবে কত টাকা, 90 টাকা। এখন সে চাইতেছে, কেন্দ্রীয় ব্যাংক চাইতেছে যে ঋণের ফ্লোটা কমাই ফেলতে। তাহলে সে বলল যে না এখন আর 10 টাকা না, এখন তুই 20 টাকা রাখবি আমার কাছে। তাহলে 20 টাকা রাখলেও আর ঋণ দিতে পারবে কত, 80 টাকা না, 80 টাকা। আগে থেকে বাজারে ঋণের ফ্লোটা কমবে নাকি বাড়বে? অবশ্যই কমবে। আগে ঋণ নিতে পারতো কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক 90 টাকা, এখন কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক ঋণ দিতে পারতেছে কত, 80 টাকা। আগে থেকে 10 টাকা কমে গেছে না? তাহলে ঋণের প্রবাহটা আগে থেকে 10 টাকা অবশ্যই কমতেছে। এইভাবে কি করতে পারে, জমার হার পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। জমার হার যখন বাড়ায় তখন ঋণের ফ্লোটা কমে যায়, কারণ জমার হার বাড়ালে কম পরিমাণ টাকা ওদের কাছে থাকে, বাণিজ্যিক ব্যাংকের কাছে। যদি 20% রাখে তাহলে 80% থাকে। আগে যদি 10% থাকতো তাহলে 90% থেকে এখন কত হয়েছে, 80% হয়েছে। তাই 10% কম ঋণ দিতে পারতেছে। এইভাবে কি করতে পারে, ব্যাংক হার বাড়ালে ব্যাংক হার পরিবর্তন যে নীতি আছে আমাদের, হ্যাঁ ব্যাংক হার না, এটা জমার হার পরিবর্তনের যে নীতি আছে, এটার মাধ্যমে কি করতে পারে, জমার হার বাড়ালে এই যে ঋণের ফ্লোটা কমে যায়, আবার জমার হার কমালে ঋণের ফ্লোটা বাড়ে যায়। সেম টু সেম ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি এবং জমার হার পরিবর্তন নীতি, তিনটাই আইবিএস সেম ভাবে কাজ করে। এগুলা তিনটার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে পারে।
আচ্ছা, এই সংখ্যাত্মক পদ্ধতি থেকে সৃজনশীল আসার সম্ভাবনা 99% বলা, 99% না 100% বলা সম্ভব। মানে এখান থেকে তোমাদের একটা সৃজনশীল থাকবে একদম চোখ বন্ধ করে। আচ্ছা, এরপরে আমরা গুণগত বা নির্বাচনমূলক কয়েকটা পদ্ধতি আছে 6টার মধ্যে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। সংখ্যাত্মক 3টা পদ্ধতি আমাদের শেষ। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য অনেক পরিমাণ সময় দিয়ে বুঝালাম। এখন আমরা বাকি 6টা ভালো করে বুঝবো। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে 6টা পদ্ধতি আছে, বাকি 6টা গুণগত বা নির্বাচনমূলক। প্রথমটা হচ্ছে যে, আচ্ছা আমরা এগুলা একটু নামগুলা লিখি খাতায়, এই বোর্ডে। ঋণের বরাদ্দকরণ, ঋণের বরাদ্দকরণ, তারপর হচ্ছে ভোগ্য পণ্যের ঋণ নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে জামানতি ঋণের পান্তি আর পরিবর্তন, তারপর হচ্ছে প্রত্যক্ষ ব্যবস্থা, প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা, তারপর হচ্ছে যায় নৈতিক প্রচারণামূলক ব্যবস্থা, তারপর হচ্ছে প্রচারণা। আচ্ছা, এই 6টা পদ্ধতি এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সবচাইতে বেশি, কেমন সৃজনশীল ওই 3টা থেকে বেশি আসবে। আচ্ছা, ঋণের বরাদ্দকরণ নীতি। ঋণের বরাদ্দকরণ নীতি বলতে কি বোঝায়? তারা বললো যে কৃষি খাতে টোটাল তোদেরকে 20% ঋণ দিতে হবে। 100 টাকার মধ্যে 20 টাকাই কৃষি খাতে দিতে হবে। আচ্ছা ধরো 100% এর মধ্যে 80% অন্যান্য খাতে ঋণ দেওয়া শেষ। এখন কৃষি খাতে কেউ ঋণ নিতে চাইতেছে না। ধরো শহর অঞ্চল, কৃষি খাতে কেউ ঋণ নিতে চাচ্ছে না, সবাই অন্যান্য খাতে যাচ্ছে। এখন বরাদ্দকরণ নীতির মূল কথা হচ্ছে 20% টাকা তোর কৃষি খাতেই দিতে হবে, আর নাহলে তুই নিজের কাছে রাখবি, অন্য খাতে ঋণ দেওয়া যাবে না। তাহলে সেই শুধুমাত্র এই 20% হয় কৃষি খাতে দিতে হবে, নাহলে নিজের কাছে রাখতে হবে, অন্য খাতে ঋণ দেওয়া যাবে না। এইভাবেও কি করতে পারে, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। এখন এটার মাধ্যমে কিভাবে হয়? এটার মাধ্যমে সে এই খাতে ঋণ দিতেই হবে না, আর টাকাগুলো নিজের কাছে রাখতে হবে। মানে বাজারে ঋণের ফ্লোটা আগের মতো থাকবে না, 100% থাকবে না, আর কি 20% টাকা তো আটকে রয়েছে। তো এইভাবে ঋণ বরাদ্দকরণ নীতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। ভোগ্যপণ্যের ঋণ নিয়ন্ত্রণ, ভোগ্যপণ্য যেমন ফ্রিজ কেনার জন্য অনেকগুলো ব্যাংক দেখবা ফ্রিজ কেনার জন্য ঋণ দিতেছে, টিভি কেনার জন্য ঋণ দিতেছে, তা বাড়ি করার জন্য ঋণ দিতেছে। এই ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট অংশটা সিলেক্ট করে দিতে পারে, এত পার্সেন্ট টাকা তোরা ভোগ্যপণ্যে দিতে পারবে, বা তোরা ভোগ্যপণ্যে কোনো ঋণে দিতে পারবে না, এরকম কেন্দ্রীয় ব্যাংক বলে দিতে পারে। এটা কখন দিবে কখন দিবে না, বা কখন পার্সেন্টেজটা কমাবে কখন বাড়াবে, ওই যে মুদ্রাস্ফীতি করতে চাইতেছে নাকি মুদ্রা সংকোচন করতে চাইতেছে, এটার উপর। যদি দেখা যায় মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে দেশে, তখন বলবো যে না, ভোগ্যপণ্যের ঋণ দেওয়ার দরকার নেই, বা দিলে একদম কম, 10% কে 5% করে দিবে, হ্যাঁ, বা 5% কে 0 করে দিবে। আর যখন দেখতেছে না ঋণের ফ্লোটা বাড়ানো দরকার, তখন বলছে না ইচ্ছা মতো দিতে থাকে, বা একটা অনেক পরিমাণ পার্সেন্টেজ দিতে পারে। আর জামানতে ঋণের পান্তিকার পরিবর্তন, প্রথমত বুঝতে হবে যে জামানতে ঋণ বলতে কি বোঝায়। তাহলে আমরা বলছি জান আমার এই বাড়িটা 1 লক্ষ কোটি টাকার বাড়ি তোমার কাছে জমা রাখলাম, তুমি এই বিনিময়ে আমার কত টাকা ঋণ দিবা? ও বলে যে আমি তোমাকে 50% ঋণ দেব। 1 কোটি টাকার বাড়ি জমা রাখছো, 50 লাখ টাকা ঋণ দেব। তুই এরকম জামানতে ঋণের পান্তিকার মানে কেন্দ্রীয় ব্যাংক বলে দিব যত টাকা জামানত রাখবে তার এত পার্সেন্ট তুমি ঋণ দিতে পারবা। মানে আমাদেরকে বলে দিবে যদি বলে যে 1 কোটি টাকা, হ্যাঁ 100% ঋণ দিতে পারো, বা 50% দিতে পারো, বা 100% প্লাস 100 থেকেও বেশি পার্সেন্টের ঋণ দিতে পারবা। এটাও আমাদেরকে বলে দিবে। এটা হচ্ছে জামানতের ঋণের পান্তিকা। আর এরপর হচ্ছে প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা। প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা কি? আমরা এইরকম অনেকগুলা এই যে সংখ্যাত্মক 3টি শিখলাম, এখন শিখতেছি এগুলো হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক। এখন কোনোটা কোনো ব্যাংক মানে না, তো শুধু আঙ্গুলে কি না উঠলে আঙ্গুল বাঁকাতে হবে, ওরে আলাদা করে একটা প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা দিন। তুই যেহেতু মানুষ নাই, সবার জন্য ঋণে বরাদ্দকরণ নীতি 20%, তোর জন্য 40%, আর সবার জন্য ভোগ্যপণ্যের ঋণ নিয়ন্ত্রণ একরকম, তোর জন্য আরেকরকম। মানে ওরে আলাদা করে একটা শাস্তি দিলাম। আর এটা বাঙালিকে জীবনে হবে না, যত ধ্রুব আমরা শিখবো আর কি, নৈতিক প্ররোচনা।
বাংলাকে আল্লাহ দোয়াই দিয়ে কখনো কোনো কিছু হয় না, মারের নাম বাবাজি। আচ্ছা, তবু এটা মূল কথা কি, জাস্ট আমরা বুঝাবো এটা করা ভালো এটা করা খারাপ, হ্যাঁ এইভাবে ঋণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করবো আর কি। তো এটা তো বুঝছো তাহলে নৈতিক পড়াশোনা দিয়ে কখনো ঋণ নিয়ন্ত্রণ বাংলাদেশে সম্ভব না, অন্য দেশে সম্ভব কিনা আল্লাহ জানে। আচ্ছা, তাহলে নৈতিক পড়াশোনা বলতে বোঝাচ্ছে সবাইকে আমরা বুঝাবো এই জিনিসটা ভালো এই জিনিসটা খারাপ, এটা করিও না, এটাতে যদিও লাভ নেই এটা বলে। আর এটা অনেকটাই একই দাসের প্রচারণা, আমরা টিভি বা নিউজ পেপার এগুলাতে বলবো যে এইভাবে করা যায়, মুদ্রাস্ফীতি হতেছে বা মুদ্রা সংকোচন হতেছে আমরা এইভাবে করা উচিত, এই জিনিসগুলো আমরা পত্রিকা ছাপাবো। তো আশা করি ঋণ নিয়ন্ত্রণ বিষয়টা আমরা বুঝছি। আর ঋণ নিয়ন্ত্রণ ছাড়া এখানে আর কি কি শিখতে হবে আমরা একটু বলে দিই। এখানে আমরা এখন শিখবো নিকাশ ঘর। নিকাশ ঘর কি, ধরো আমাদের মধ্যে যদি কখনো একজন আরেকজনের কাছে টাকা চাই বা টাকা পাই, আমরা কি করি, ঋণ নিই না একজন থেকে আরেকজন। তো ঋণ নেওয়ার পরে আমরা কি করি, একজন থেকে আরেকজনের টাকাগুলো পরিশোধ করি। পরিশোধ যদি না করি আমরা আদালতে বা মামলা মোকদ্দমা করতে পারি, বা মাঝখানে একটা পক্ষ থাকে সে আমাদের ঋণের যে টাকাগুলো এটা মীমাংসা করে দেয়। এখন কথা হচ্ছে ব্যাংকের মধ্যে কি করে দেয়, এই কাজটা কি করে দেয়, ব্যাংকের মধ্যে একজন ব্যক্তি এই কাজটা করে, সে হচ্ছে নিকাশ ঘর করে। যখন ধরো এই ব্যাংক বি ব্যাংক থেকে ঋণ দিছে, এখন বি ব্যাংক এই ব্যাংকের ঋণ পরিশোধ করতেছে না, তখন এই কাজটা এই ব্যাংক কাকে বিচার দিবে, ওই যে মুরব্বি কেন্দ্রীয় ব্যাংকে বিচার দিবে। এই কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণটা করে থাকে। এখন প্রত্যেক জায়গায় কেন্দ্রীয় ব্যাংকের শাখা মাত্র 10টি, হেড অফিস সহ 10টি। এখন সব জায়গায় কি কেন্দ্রীয় ব্যাংকের শাখা আছে? তার আমাদের যদি ফেনীর কথা বলি, আমাদের ফেনীতে তো কেন্দ্রীয় ব্যাংকের শাখা নাই, তাহলে কাজটা কি করে, নিকাশ ঘরের কাজটা কি করে? আমাদের ফেনী থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো একটা আরেকটা থেকে ঋণ নিতেছে না, নিতেছে তো, তাহলে কাজটা কি করতেছে, নিকাশ ঘরের দায়িত্ব কে নিতেছে? নিকাশ ঘরের দায়িত্ব ওই যে কেন্দ্রীয় ব্যাংকের পরে সবচেয়ে সরকারি প্রভাবশালী ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক এই নিকাশ ঘরে কাজ করে থাকে। কখন? বাপের অবর্তমানে। বাবা বলার কারণ হচ্ছে যায়, মানে কেন্দ্রীয় ব্যাংক যখন কোন জেলা বা উপজেলা যদি কেন্দ্রীয় ব্যাংক না থাকে, তখন কি করে, নিকাশ ঘরের দায়িত্বটা ও তখন কি করে, সোনালী ব্যাংক করে। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বটা সোনালী ব্যাংক করে। আর নিকাশ ঘর কি, একটা ব্যাংক আরেকটা ব্যাংক থেকে যখন ঋণ নেয়, তখন ঋণের যে একজন আরেকজনকে টাকাটা পরিশোধ করার যে পদ্ধতি, ওই পদ্ধতিটাকে বলা হচ্ছে নিকাশ ঘর। বা যে স্থানে আসে তারা নিজেদের মধ্যে ক্লিয়ারিং হাউস, ইংরেজিতে বলা হচ্ছে ক্লিয়ারিং হাউস, এই লেনদেনটা একজন আরেকজনকে পরিশোধ করে ফেলে, ওটাকে বলা হচ্ছে নিকাশ ঘর। আর নিকাশ ঘরের কাজ কি করে, বাংলাদেশ ব্যাংক করে। বাংলাদেশ ব্যাংকের অবর্তমানে কি করে, সোনালী ব্যাংক করে। যদি বলা যায় নিকাশ ঘরের কাজ কি করে, বাংলাদেশ ব্যাংক থাকে, তুমি সোনালী ব্যাংক আনসার করো, তাহলে কিন্তু ভুল। বাংলাদেশ ব্যাংক করে নিকাশ ঘরের দায়িত্ব। আর যদি বলে বাংলাদেশ ব্যাংকের অবর্তমানে কে করে, তখন আনসার করতে হবে সোনালী ব্যাংক। আশা করি নিকাশ ঘর নিয়ে সকল সমস্যা সলভ। আচ্ছা, তারপর হচ্ছে যে এই নিকাশ ঘর তাহলে কি করে, আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করে। কোন ব্যক্তির সাথে কোন ব্যক্তির টাকা পয়সার লেনদেন কিন্তু কেউ করবে না, ও শুধু ব্যাংকিং খাতগুলাই করবে, কেমন? আচ্ছা, তাহলে আমাদের কেন্দ্রীয় ব্যাংক টপিকটা শেষ। বাণিজ্যিক ব্যাংক সম্ভবত তোমাদের